নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শপথ গ্রহণের মঞ্চে আবেগাশ্রু নবনির্বাচিত পুরপ্রধানের। এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা চুঁচুড়া আদালতে। আসছে বিস্তারিত খবরে। শপথ গ্রহণের মঞ্চে আবেগঘন নতুন পুরপ্রধান। বাঁশবেড়িয়া পুরসভার নতুন পুরপ্রধান পদে আজ শপথ গ্রহণ করেন বিগত 5 বারের পুর সদস্য এবং পুর পরিষদ পূর্ত তাপস মুখার্জি। শপথ গ্রহণের মঞ্চে আবেগের মুহূর্ত, কান্নায় ভেঙে পড়লেন নতুন পুরপ্রধান। বাঁশবেড়িয়া পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে আজ শপথ নিলেন বিগত 5 বারের পুর সদস্য এবং পুর পরিষদ পূর্ত তাপস মুখার্জি। মঙ্গলবার জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন অফিসার পার্থ কর্মকার তার শপথ গ্রহণ করান। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলর। তবে চোখে পড়ার মতো এদিন অনুপস্থিত ছিলেন আদিত্য নিয়োগী, যাকে সরিয়ে তৃণমূল দল নতুন পুরপ্রধান হিসেবে তাপস বাবুকে দায়িত্ব দিয়েছেন। সেই আদিত্য বাবু এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানেই ছিলেন না হাজির। এ বিষয়ে প্রশ্ন উঠতেই বিধায়ক তপন দাশগুপ্ত জানান, চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়েছে আদিত্যের, তাই তিনি উপস্থিত হতে পারেননি। আপনারা জানেন যে আদিত্যর গুলি লেগেছিল, তাকে আজকে ডাক্তার ডেট দিয়েছে, তার জন্য গেছে। আজকে সকালবেলায় আদিত্য নিয়োগী আমাদের তাপস মুখার্জিকে শুভেচ্ছা জানিয়েছে এবং ও বলেছে আমি আজকে থাকতে পারলাম না, কালও আসবে। ও বলেছে তপনদা সহ সমস্ত কাউন্সিলররা থাকবে, তারা ছিল। কাউন্সিলররা সব সমর্থন করেছে, পার্টি সমর্থন করেছে। তাপস আমাদের অত্যন্ত ভালো নেতা, কাউন্সিলর, প্রবীণ নেতা। তাকে তাপস মুখার্জিকে চেয়ারম্যান করা হলো এবং আজকের অনুষ্ঠানে সদবাক্য পাঠ করে ডিপিআরডি আমিও ছিলাম। আর আমি যেহেতু শুনেছিলাম এসে এখানে টাকা একটু কম আছে পরিষেবার জন্য, তাই আমার এমএলএ ফান্ড থেকে আমি 10 লক্ষ টাকা গ্র্যান্ট করলাম, যাতে ভালো মতো পৌরসভা চালায়। শপথের মুহূর্তে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাপস বাবু। শুরু হচ্ছে। আমি শ্রী তাপস কুমার মুখার্জি ঈশ্বরের নামে সত্য নিষ্ঠার সহিত শপথ করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী বাঁশবেড়িয়া পৌরপ্রধান হিসেবে বিবেচনাধীন বিষয়সমূহ অথবা পৌরপ্রধান হিসেবে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান হিসেবে বিবেচনাধীন বিষয়সমূহ। দীর্ঘ রাজনৈতিক পথ চলা আর দায়িত্বভার সামলানোর সংকল্পের কথা বলতে গিয়ে তার চোখে জল চলে আসে। উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি মঞ্চে বলেন, এটা ছিল সত্যি আবেগঘন মুহূর্ত। দায়িত্বের ভার অনুভব করেই কেঁদে ফেলেছেন তিনি। নতুন পুরপ্রধান হিসেবে তাপস মুখার্জি কিভাবে পুরসভার উন্নয়ন কাজে এগোবেন, এখন সেদিকেই তাকিয়ে বাঁশবেড়িয়াবাসী। বলার বিষয় একটাই, দলের বিপর্যয় হলে দলের যে প্রধান ব্যক্তি থাকে, সে যে কোনো সংস্থারই, সে ক্রীড়া সংস্থা হোক বা যে কোনো সংস্থায় যে মাথা থাকে তাকেই সরিয়ে দেওয়া হয়। এটা চলে আসছে আজীবনকাল। আমাদের যে চেয়ারম্যান ছিলেন তার পারফরম্যান্স খুবই ভালো ছিল, কিন্তু দলের বিপর্যয়ের কারণে তাকে সরে যেতে হয়েছে। আমি খুব অল্প সময়ের জন্য 1.5 বছরের সময় আছে আমার মেয়াদে, এই পিরিয়ডটায় আমি এই চ্যালেঞ্জটাকে কঠিন হলেও আমাকে মেনে নিতে হবে এবং আমি সেটা কঠিনভাবে হলেও আমি সমস্ত আমার যে টিম আছে, আমি সেই টিম, আমার দলের ভাইস চেয়ারম্যান, সিআইসি মেম্বার যারা সবাই আছেন, সবাইকে নিয়ে এক জায়গায় কাজ করব এবং আশা করি আমি সাকসেস হব, আমরা সাকসেস হব। সামনেই একেবারে নির্বাচন, বিধানসভা, বাঁশবেড়িয়া অনেকটাই পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে কতটা ওভারকাম করতে পারবেন সবাইকে নিয়ে? ওভারকাম করতে গেলে আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, যারা উপদেশ দেয়, তাদের উপদেশগুলো আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমার যারা আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরতে হবে, পৌর এলাকাটায় ঘুরতে হবে এবং আমি পৌর নাগরিকদের কাছে অনুরোধ করব
যাতে আমাকে যাতে তার দুহাত তুলে আশীর্বাদ করে আমার এই বিধানসভায় যাতে রেজাল্ট পৌরসভায় ভালো হয়, আমার সকল টিমমেটকে আশীর্বাদ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দাদা, আজকে শপথ নিলেন, প্রথম কাজ বাঁশবিড়িয়াবাসীর জন্য কি হবে আপনার? বাঁশবিড়িয়ার কাজ আমার প্রথম যেটা হবে, আমার হেলথ একটা লিফট আমার কাজ করার ইচ্ছা আছে। হেলথ একটা লিফট, অনেক রুগী আসে, বয়স্ক রুগী যাদের স্ট্রেচারে করে তুলতে 3 তলা অসুবিধা হয়, ওইখানে একটা লিফট করার ইচ্ছা আছে। নেক্সট আমার বাঁশবিড়িয়া পৌরসভাতেও অনেক বয়স্ক লোক আসে, সিঁড়ি দিয়ে উঠতে তাদের কষ্ট হয়, এখানে একটা লিফট আমার করার ইচ্ছা আছে। এই আমার প্রথম প্রায়োরিটি থাকবে। এরপর ধীরে ধীরে আমাকে যেরকম ডিমান্ড আসবে সেই ডিমান্ড অনুযায়ী আমি করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলজমার খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। আজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গতকাল কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে জলজমার খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। আজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান ও প্রধান। স্থানীয় মানুষের সমস্যা সরেজমিনে দেখে সেখানেই দাঁড়িয়ে নর্দমা পরিষ্কারের কাজ শুরু করান তিনি। তড়িঘড়ি শ্রমিক এনে নোংরা জমে থাকা নর্দমা পরিষ্কার এবং জল বেরোনোর পথ সুগম করার উদ্যোগ গ্রহণ করা হয়। এই দ্রুত পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজন। তাদের বক্তব্য, এভাবে যদি পঞ্চায়েত ও বিধায়ক একসঙ্গে কাজ করতেন তাহলে শীতকালে এত জলজটের সমস্যার মুখোমুখি হতে হতো না। প্রধান উপপ্রধান সব কালকে যেহেতু আমরা পঞ্চায়েতের বাড়িতে গেছিলাম, গিয়ে আগে বলার পর বলেছি মিডিয়া ডাকবো। মিডিয়া ডাকা হয়েছে। মিডিয়া আসার আগে আমাদের প্রধান এসেছিল, এসে বলেছে যে দেখছি কি করা যায়। তারপর মিডিয়া এসেছে। মিডিয়া আসার পরে আমাদের এমএলএ উপপ্রধান সবাই এসেছিল। আজকেও আবার দেখছি আমাদের এমএলএ উপপ্রধান এমএলএ এসেছে। কি বলছে এখন ওইদিকে মাঠের ওইদিকে গেছে, কি বলছে সেটা বলতে পারবো না। এখন ওখানে দেখুক কি করে, আমাদের রাস্তাটা আগে আমাদের করে দেওয়া উচিত। মানে এই যে আপনারা আন্দোলন বা বিক্ষোভ দেখিয়েছিলেন বলে কি ছুটে আসলো? হ্যাঁ, অতি অবশ্যই। আমরা আন্দোলন আজকে দিয়ে না, অনেক দিন দিয়ে করছি, বছর ধরে। আজকে 3-4 বছর ধরে বলে যাচ্ছি, খালি মাপ নিয়ে যাচ্ছে কিন্তু করে যাচ্ছে না, করছে না। না ড্রেন ঠিক করছে, না রাস্তা ঠিক করছে। একটু কলে জল আসলে ওই মাথা দিয়ে জল আসে। আমাদের এই রাস্তাটা হলো জোয়ার ভাটা, জোয়ার হয়ে যায় জল আসলে, তারপর আবার জল গেলে ভাটা 12 মাস। আর বর্ষা হলে তো 1 হাঁটু জল। যার জন্য আজকে আমি আমার বাড়ি খরচা করে এইটুকু উঁচু করেছি, এই জায়গাটা উঁচু করেছি, নাহলে এখানটা আমরা হাঁটাচলা করতে পারি না। যেই কালকে খবর সম্প্রচার হয়েছে তারপরে আজকে সব ছুটে এসেছে এলাকা। হ্যাঁ, আজকে তবে সব ছুটে এসেছে। কালকে কি খবর হয়েছিল এই এলাকা নিয়ে? হ্যাঁ, এই এলাকা নিয়ে কালকে আমরা মিডিয়া দেখেছি, সেই জিনিসটা খবর হয়েছে। তারপর দিয়ে এখন ওদের মানে ওরা করছে টনক নড়েছে এখন। আমার এই ঘরে এই যে ঘর দুয়ার সব ঠিকঠাক করেছি, পুরো জল উঠে যায়, ধার দিয়ে না করে আজকে আমার এইটা করতে হয়েছে। কি ভাবছেন, এবার কি কাজ হবে মনে হচ্ছে? দেখি কি হয়, আশা রাখছে? আশা রাখছি তো, মনে হচ্ছে হবে। আবার সামনে ভোটও আছে। সামনে ভোটও আছে, নাহলে ভোট দেবো না বলেছি আমরা কেউ। এই সুকান্তরা এই গলি তো কেউই ভোট দিতে যাবো না যদি রাস্তা না হয়। সেই ভয়ে ভয়ে ছুটে আসা। বাসিন্দারা আশা প্রকাশ করছেন ভবিষ্যতেও একইভাবে উদ্যোগ নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এলাকায় নর্দমা পরিষ্কার শুরু হওয়ায় কিছুটা হলেও স্বস্তির হাওয়া ফিরেছে জলবন্দি কোদালিয়া 1 নম্বর এলাকায়। যে ওনারা এসছেন, কথা শুনে আসার সঙ্গে সঙ্গে অনেক লোকও লাগিয়েছেন আজ থেকে, খুব ভালো লাগলো দেখে। আশা করি পরবর্তীতে উনি যখন ডাকা হবে তখন অবশ্যই আসবেন। মানুষের পাশে থাকলে মানুষও পাশে থাকতে চাইবে, ঠিক আছে? মানুষকে অবহেলা করলে মানুষ তো থোড়ি থাকতে চাইবে পাশে। তো ভালো লাগলো যে আমরা এই সাংবাদিকের মাধ্যমে যে উনি এসে যে কাজটা করছেন, তারা সত্যি খুব ভালো লাগলো। খবরের জেরেই কি সম্ভব হলো? একদম খবরের জেরেই সম্ভবটা হলো। এতদিন ওনার বাড়িতে যাওয়া বা প্রধানকে ডাকা, সবাইকে ডাকা, পঞ্চায়েতকে দেখানো, কোনোরকম কোনো ভূক্ষেপ দিচ্ছিল না। তো সাংবাদিকের মাধ্যমে এটা হয়েছে, সম্ভবটা হয়েছে। সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পঞ্চায়েত এটা, জনবসতির দিক দিয়ে এবং বেল্ট হেলথ মানে লম্বা, আপনার জনবসতি প্রচুর এখানে, এবং কলোনি বেল্টও আছে এমনি, আবার পেরিয়ারবানও আছে। আমরা চেষ্টা করি সব জায়গায় পরিষ্কার রাখা। এখানকার যে নর্দমা ফর্দমা যেগুলো আছে, আমার পাড়া আমার সমাজের মধ্যে কাজগুলো উঠে আসলে আর মাসখানেক মধ্যেই কমপ্লিট হয়ে যাবে হয়তো। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ সচেতনতা নেই বলে তাই সুপুরি বলুন, প্লাস্টিক বলুন, এবং আমাদের ঘাট পরিষেবা এত পরিষেবা দেওয়া আছে না, কখনোই না। আমরা ভোট দেখি না, আমরা
ভোটের রাজনীতি করে আমাদের এখানে তো আমাদের সদস্য আছে, ভোটেরা ভোট দেবো কেন আমরা এখানে? ভোটে বসুন ওটা না, না 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 কখনোই নয়। এখানে দাদার কাছে খবর দেয়নি তো, আমরা তো কাজ করাচ্ছি না তো না। এলাকার মানুষ শুনবো চাইবেন যে জলটা জমে যে নিজেদের বাড়ির সামনে ওইটাগুলো ফেলে দিচ্ছে ওখানে। আমাদের ভ্যাট পরিষেবাটা আছে, দেওয়া আছে, অবশ্যই ভ্যাট পরিষেবা দিচ্ছি তো আমরা। ভ্যাট পরিষেবা আছে, ভ্যাট পরিষেবা সচেতন হচ্ছে না, বাড়ি বাড়ি বালতি দেওয়া আছে। দেখুন টাকা 4 বছর কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের 1 টাকাও দেয় না। হাইকোর্ট অর্ডার দিয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছে, সুপ্রিম কোর্টও তাদের পিটিশন খারিজ করে দিয়েছে, তারপরেও টাকা দিচ্ছে না। 4 বছর ধরে বিজেপি সরকার বাংলার পঞ্চায়েতগুলোর সাথে বঞ্চনা করছে এবং 100 দিনের কাজ ছাড়া এই লেবার কোত্থেকে আসবে? জব কার্ড যাদের আছে তারা এই কাজগুলো করে। ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছে, মানুষ খুব দুঃখে আছে। গতকাল এখানে একটা বিক্ষোভ হয়েছে, তারপরে আমি জানতে পেরেছি এবং গতকাল এসছি উপপ্রধানকে সঙ্গে নিয়ে এবং কালকে থেকেই অ্যাকশন নিয়েছি। কালকে বিকেল 5টায় পঞ্চায়েতে মিটিং করেছি, আজকে থেকে লেবার লেগে গেছে। আশা করি 4-5 দিনের মধ্যে আমরা দ্রুততার সঙ্গে কাজটা সম্পন্ন করব। গতকাল তো আপনি বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই কারণে এখানে পরিষ্কার হচ্ছে না, কিন্তু আজকে কিভাবে পরিষ্কার? আমাদের ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছি, প্রধান দিচ্ছে, উপপ্রধান দিচ্ছে, আমি দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি কন্টিনিউয়াস চললে পঞ্চায়েতের যে ওন ফান্ড আছে সেই কাজগুলো আমরা বন্ধ করে দেবো, এইটা দ্রুততার সঙ্গে করবো। এতদিন তাহলে আপনাদের সদস্য, এখানে যে সদস্য ছিল পঞ্চায়েত প্রধান ছিল, ঝুড়ি অভিযোগ রয়েছে, এই পরিষ্কার নিকাশি ব্যবস্থা নেই, ঠিকঠাক করে এখানে ভিজিট হয় না, দেখা হয় না, গার্বেজ তোলা হয় না, তারপরও এই অবস্থা। না না, এটা তো পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েতে নিশ্চয়ই রেকর্ড করেছেন। আমি তো আপনাদের বললাম যে 100 দিনের লেবার না থাকার ফলে পঞ্চায়েতও কিছু করতে পারছিল না, কারণ পঞ্চায়েতের কোদালিয়ায় একে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোন ফান্ড প্রায় শূন্য বলতে পারেন। যেটা ট্যাক্স ওঠে, গ্রামের ট্যাক্স আর শহরের ট্যাক্স তো এক নয়, সে ট্যাক্সটাও অনলাইনে হচ্ছে। অতএব সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে। হ্যাঁ, আমরা দেখছি কিভাবে এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত হয়ে এলাকার মানুষের কাজ করতে পারি। খবরের জেনে কি তৎপর হয়ে উঠছে? অবশ্যই আপনাদের ধন্যবাদ, আপনারা খবর দিয়েছেন, আপনারা মানুষের উপকার করছেন, ধন্যবাদ। এখানকার মানুষের অভিযোগ ছিল যে বিধায়ক এখানে পিছিয়ে থাকে, তৃণমূল এখানে যেতে না, তাই আমাদের এখানে কোনো কাজ হয় না। না না, দেখুন এটা ঠিক না, এটা বিজেপির অপপ্রচার। বিজেপি, সিপিএম, কংগ্রেস, এটা অপপ্রচার। আমি এমএলএ সবার, বিজেপিরও এমএলএ, তৃণমূলেরও এমএলএ, কংগ্রেসেরও এমএলএ। আমি এমএলএ হিসাবে এই যে দেখছেন না রাস্তাঘাট, এসব আমার করা পিএমডি এর টাকায়। সিপিএম কিছু করে যায়নি 34 বছরে। এখানে যা ডেভেলপমেন্ট দেখছেন সবই আমার করা, জল থেকে রাস্তা থেকে সব আমার, তাহলে তো আমি করতাম না। আর মমতার মানুষ বলছে না, বিজেপি যারা ধামা ধরা তারা হয়তো 2-4 জন বলছে। সদস্য প্রদানের জন্য আপনার উপরে, আপনার ভোটের উপরে এফেক্ট করছে বা আগে লোকসভা এরকম সমস্যা হয়েছে? না না, সেটা ঠিক নয়। লোকসভায় আমরা পিছিয়েছি। দেখুন, লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এক নিরিখে ভোট হয় না, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ভোট হয়। পঞ্চায়েতে একটা অ্যাঙ্গেলে হয়, মিউনিসিপ্যালিটিতে একটা অ্যাঙ্গেলে হয়, লোকসভা একটা অ্যাঙ্গেলে হয়, বিধানসভায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই। চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। মানুষ কাজ না পেলে ভোট বয়কটের ডাক দিয়েছে এখান থেকে। না না, কাজ হচ্ছে তো, ভোট বয়কটের প্রশ্নই নেই, কাজ তো চলছে, দ্রুততার সঙ্গে চলছে এবং 2-4 দিনের মধ্যে দেখবেন এলাকা পুরোটাই পরিবর্তন হবে। গতকাল আপনি বলেছিলেন সমস্যা থাকলে সমাধান হবে। অবশ্যই সমস্যা ছিল বলেই তো সমাধান হচ্ছে। সমস্যা থাকলেই সমাধান হবে, শুধু সামাজিক নয়, পরিবারেও যদি সমস্যা আছে, পরিবারের সদস্যরা মিলে মিটায়।
আমরাও পঞ্চায়েত একটা আমাদের পরিবার, সেই পরিবার নিয়ে মেটাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পূর্ব রাগবশত মহিলাকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর আঘাত, অভিযুক্ত দুই প্রতিবেশী। জখম লক্ষ্মী বাউল দাস বর্তমানে চৌচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় পান্ডুয়া থানার দ্বারস্থ নিগৃহীতার পরিবার। পূর্ব রাগবশত প্রতিবেশীর হাতে গুরুতর জখম হলেন পান্ডুয়া নারকেল সান্ডা কায়েরপাড়ার বাসিন্দা লক্ষ্মী বাউল দাস। সোমবার বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সঞ্জিত বাউল দাস ও বাপন বাউল দাস অতর্কিতে তার বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় লক্ষ্মী দেবীকে। প্রতিবাদ করতেই দুজন অভিযুক্ত বেধড়ক মারধর শুরু করেন তাকে। অভিযোগ, বাঁশের লাঠি দিয়ে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি লক্ষ্মী দেবীর মাথার ডান দিকে আঘাত করা হয়। গুরুতর চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এলে অভিযুক্তরা প্রাণে মারার হুমকি দিতে দিতে পালিয়ে যায় সেখান থেকে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা লক্ষ্মী দেবীকে উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন লক্ষ্মী দেবী। এই ঘটনায় লক্ষ্মীর ভাই সুনীল বাউল দাস পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। কালকে ও হঠাৎ সকাল থেকে গালগালাম করছিল। ও আমাদের গ্রামের পাশের ঘরে 2-3টা ঘর ছাড়া ওই ছেলেটা উনি গালগালাম ওর বউ বলিয়ে সবাইকে গালগালাম দিচ্ছিল। দিতে দিতে সন্ধ্যাবেলা হঠাৎ ওর রাত্রিটা হয়েছে। তারপরে এসে অমনি পাঁচ কাটা এমনি তোমার বাঁশ নিয়ে এসে মেরেছে, আর এই বটি নিয়ে এসে মেরেছে। কাকে? আমার মাকে বাঁশ দিয়ে মেরেছে, কান মোতায় এখানে মেরেছে। ও মর্গ অবস্থায় হসপিটাল থেকে পান্ডা থেকে ছাড় দিয়ে বললো যে ট্রান্সফার করেছে, চৌচুড়ায় এসে ভর্তি করেছে। এখন আমার 3-4টে ওখানে ঘরে তারা যে মার খেয়েছে তারা এখন পান্ডা যেয়ে কেস কাবাডি করবার জন্য গেলো। আর আমি মাকে নিয়ে চৌচুড়ায় গেছি। কজনকে মেরেছে? কজনকে বলতে 4-5 জনকে মেরেছে। 4-5 জন কারা? সব তোমার বাড়ির লোক? বাড়ির লোক। পাশে করে মেরেছে, আবার এদিকে বটি নিয়ে এসেছিল। ওটা পাশে ঘরে ছেলে যেটা বটি নিয়ে এসেছিল। কেন মারলো? মারলো কেন বলতে বহুত দিনের ঝামেলা। ওই ঝামেলাটা নিয়ে। ঝামেলাটা কি নিয়ে বলতে কি বাচ্চা নিয়ে এমনি ঝামেলা হয়েছে। বাচ্চা নিয়ে ঝামেলা মানে? বাচ্চা খেলাখেলি করেছিল। তারপরে ওইখান তখন নিয়ে ওই জিনিসটা বাইরে আসছে। ও কালকে মোকা পেয়ে ওইভাবে মেরেছে আমার। কোন বাচ্চা? তোমার বাড়ির কোনো বাচ্চা? হ্যাঁ। কার বাচ্চা? আমাদের মামা। মামারা তোমরা একসঙ্গে থাকো? হ্যাঁ, সবাই একসাথে থাকি। কি একটাই ফ্যামিলির লোকেরা তোমাদের মারধর করেছে? দুটো ফ্যামিলির। আর একটা ছেলে আছে সাইডে, ও সিঙ্গেল এসেছিল বটি নিয়ে। আর সাইডে যারা ছিল ওরা 4-5 জন এসেছিল, 3-4 জন। সবই এলাকার লোক? হ্যাঁ, ওইখানকার। কি করে ওরা? কি করে বলতে আমি তো বাইরে থেকে কি করে বলতে মাঠে চাষবাসই করে। আবার কি করে? তোমরা কি চাইছো? আমরা চাইছি যেন সাজা পাই, শাস্তি পাই। আমার ফ্যামিলিকে এইভাবে মেরেছে, আমি যেন শাস্তি পাই। তুমি বোম্বেতে কি করো? বোম্বে আমি সোনার লাইনে কাজ করি। কালকেই এসছো? কালকে। কতদিন বাদে? 1.5-2 বছর পরে। কি মনে হয় তুমি এসছো বলেই মারধর শুরু করলো? হ্যাঁ। কেন এর আগে কি তুমি ওদের সঙ্গে অশান্তিতে জড়িয়েছিলে? আগে অশান্তিতে জড়িয়েছিল বলতে না জড়িয়েছিলাম। ওই জন্যই এইভাবে সবাইকে এক কাছে পেয়ে ওইভাবে মেরেছে। কি জায়গার নাম কি তোমাদের? নারকেল সান্ডা কয়ারপাড়া। কি নাম তোমার? আমার নাম হারু। হারু কি? বাউল দাস। আর মায়ের নাম? মায়ের নাম লক্ষ্মী বাউল দাস। বাবা নেই বাড়িতে? বাবা নেই বাড়িতে। ঘর সব ভেঙে দিয়েছে। আর পান্ডু হাসপাতালে কেউ ভর্তি আছে? না, ওখানে কেউ নেই। এখানে নিচে ট্রান্সফার করেছে মাকে। আর অন্য কেউ ভর্তি নেই তো হাসপাতালে? আর কাকে মেরেছে মা ছাড়া? আর মেরেছে ওখানে মামারা আছে, মামারাকে মেরেছে। দুটো ভাই আছে, ভাইরাকে মেরেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা চুঁচুড়া আদালতে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 2019 সালে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন প্রথম দায়রা আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা। তবে এদিন আদালত কক্ষ থেকে বেরিয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করেন অভিযুক্তরা। একটি খুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন প্রথম দায়রা আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মগরা থানার অন্তর্গত নতুন গ্রাম বিপিআর পাড়ের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার 2019 সালের 7 জুন রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বের হন। বাড়িতে বলে গিয়েছিলেন কিছুক্ষণ পরেই তিনি ফিরে আসবেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি। পরের দিন সকালে মোহাম্মদ আনোয়ারের মামা রঞ্জিত সাউকে তার পরিচিত একজন জানান তার ভাগ্নে মৃত অবস্থায় মগরা হাসপাতালে রয়েছে। এরপর তড়িঘড়ি রঞ্জিত সাউ পৌঁছন মগরা হাসপাতালে। সেখানে গিয়ে তিনি দেখেন হাসপাতালে স্ট্রেচারের ওপর শোয়ানো রয়েছে তার ভাগ্নের দেহ, চোখে ও মাথার পেছনে গভীর ক্ষতের চিহ্ন। এরপরেই তিনি পৌঁছন মগরা থানায়। পুলিশ সূত্রে জানতে পারেন মগরা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল মোহাম্মদ আনোয়ার। এরপরই সেই ঘটনাস্থলে পৌঁছন রঞ্জিত সাউ। সেখানে গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে রক্ত। পাশাপাশি স্থানীয় নৈশ প্রহরীদের কাছ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন তিনি। জানতে পারেন স্থানীয় লক্ষ্মী নামে এক মহিলার কাছে সেই রাতেই এসেছিলেন মোহাম্মদ আনোয়ার। লক্ষ্মীর সাথে টাকা পয়সা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল তার। তবে সেখানে লক্ষ্মী এবং মোহাম্মদ আনোয়ার ছাড়াও ছিলেন লক্ষ্মীর এক সঙ্গী কৃষ্ণ বাউল দাস। তর্ক বিতর্কের সময় কৃষ্ণ ভারী কিছু দিয়ে আঘাত করে মোহাম্মদ আনোয়ারকে। এরপরেই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে সেখান থেকে চম্পট দেয় লক্ষ্মী ও কৃষ্ণ। এরপরেই থানায় ফিরে এসে তার ভাগনাকে খুন করা হয়েছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জিত বাবু। তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে লক্ষ্মী ও তার সঙ্গী কৃষ্ণ বাউল দাসকে গ্রেপ্তার করে। চুঁচুড়ার প্রথম দায়রা আদালতে বিচারক সঞ্জয় কুমার শর্মার এজলাসে এতদিন চলছিল সেই ঘটনার বিচার পর্ব। আজ বিচারক অভিযুক্ত দুজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। তবে এদিন আদালত কক্ষ থেকে বেরিয়ে কৃষ্ণ বাউল দাস বলেন, আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, আমরা নিরপরাধ। আমরা মারি না, আমরা শুধু শুধু ফাঁসি দিয়েছি। আমাদের আয়োগ বেতন বন্টন ছিল, ওরা জানে, আমরা জানি না কি হয়েছে। আমরা মারি না স্যার। কি বলে লক্ষ্মীর সাথে আমার সম্পর্ক ছিল এটুকু নয়, বাদে বাকি কোনো কিছু নাই। আনোয়ারের সাথেও ছিল না, আনোয়ারের কাউকে ছিল না স্যার, কাউকে কিছু না। সাক্ষী বললে কি স্যার, তো আমি যেভাবে আমার বিচার করেছি সাহেব আমার ঠিকঠাক বিচারই করতে পারে না। আমার বিচার আমি নিজে জানি, আমি খালাস আছি, আমি তো নির্দোষী আছি, আমি নির্দোষ আছি, এখনো বলছি আমি নির্দোষ আছি। আর সাহেবের ভালো করবে, উপরওয়ালা ঠিক সাহেবের ভালো করবে, আমার খারাপ হোক সাহেবের ভালো করবে, সাহেবের জন্য ভালো থাকে, এটাই চাই। এদিনের রায়ে খুশি মৃত মোহাম্মদ আনোয়ারের পরিবার পরিজনেরা। আমি জীবন জেল হয়ে গেল, আমার ভালো হলো, আমার আত্মার শান্তি হলো, ভালো হলো আমার। কমপ্লেন কিছু বলবেন? যদি কমপ্লেন থাকবে। হ্যাঁ, আপনার নাম কি? কোর্টের রায় খুব সুন্দর দিল, বা আমাদের সবাই হেল্প করেছেন, যেমন আমাদের স্যার আছেন, সুব্রত স্যার আছেন, আমাদের গৌতম বাবু আছেন, মগরা থানা থেকে প্রচুর হেল্প করেছেন আমাদের। মানে আমার ভাগনা চলে গেছে, মানে আমি যে রায় দিয়ে যাচ্ছি খুব ভালো লেগে যাচ্ছে আমার। আপনারা চেয়েছিলেন যে একটা পানিশমেন্ট হোক একটা। আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় কুমার শর্মা এসটি কেস নাম্বার 4/9/2020, SC নাম্বার 150/2019, যেটা ছিল মগরা কেস নাম্বার 116/2019 ডেটের 8/6/19 আন্ডার সেকশন 302-34 IPC। এই মোকদ্দমাতে রঞ্জিত সাউ কমপ্লেনেন্ট ছিলেন যে তার ভাগনা মোহাম্মদ আনোয়ার, তাকে যে আসামিরা কৃষ্ণ বাউল দাস এবং লক্ষ্মী রায়, এরা ষড়যন্ত্র করে ঘটনা 7/6/19 তারিখে রাত্রি 11:30 নাগাদ রাতে খাবার খেয়ে যখন মায়ের কাছ থেকে ছেলে বেরোলো, বললো মা আমি বাড়ি আসছি,
তারপরে তাকে খুঁজে পায়নি। পরের দিনও সকালবেলার দিকে 8/6/19 তারিখে ভোরবেলা 3টে 5 মিনিট নাগাদ কোম্পানিটা এক বন্ধু হিরালাল সাধুকে খবর দিল যে তোমার ভাগনাকে হসপিটালে পড়ে আছে, দেখে এসে। ওখানে যে এসে জানতে পারলো অশোক দাস বলে একটা রাতপ্রহরী ছিল, নাইট গার্ড ছিলেন। তিনি বললেন, কাল রাত্রে আমি দেখেছি আমার সামনে তোমার ভাগনাকে, যে দুজন আসামির নাম বললাম, কৃষ্ণবাবু দাস আর লক্ষ্মী রায়, এরা দুজন ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে। সেই মোকদ্দমাতে সাক্ষী শপথ নেওয়া হলো। 2019 সাল থেকে মোকদ্দমাটা সেশনস কেস হিসেবে এলো। SC কেস নাম্বার 150/19, পরে SC কেস নাম্বার 4/9/2020 রেজিস্টার্ড হয়। এনার এই মোকদ্দমা তদন্তকারী অফিসার ছিলেন গৌতম বাবু, যিনি আমাদের কাছে আছেন। এই তদন্তকারী অফিসার খুব ভালো তদন্ত করার ফলে আজকে সাকসেসটা এসেছে। অন্যান্য যে সাক্ষীরা সাক্ষী দিয়েছে সেই সাক্ষী অনুযায়ী, এবং যে কি উইটনেস সে অশোক দাস, যিনি নাইট গার্ড, তার সাক্ষ্যদান এবং অন্যান্য সমস্ত সাক্ষ্যদান বিচার করে আজকে মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছালেন 302 এবং 34 ধারা মতে তারা আজীবন কারাবাস থাকবে। তাদের শুধু বডিটা বাইরে বেরোবে, মৃত্যুর পর শুধু বডি বাইরে বেরোবে, শুধু ইমপ্রিজনমেন্ট ফর লাইফ নয়, টিল ডেথ। এই যে অর্ডারটা হয়েছে বা জাজমেন্টটা হয়েছে, আমার খুব খুশি, এবং এতে প্রসিকিউশন ভালো ভূমিকা নিয়েছে এবং আয়তার সাহেবও ভালো তদন্ত করেছেন বলে জাজমেন্টটা আজকে এসেছে। ভিকটিমের মাকে একটা কম্পেনসেশন দেওয়া হয়েছে। লার্নেড কোর্ট ওনাকে 2 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছেন। তার একটি বাচ্চা মারা গেল, যে বাচ্চাটি ইয়াং বয়স, সে আর্ন করতে পারতো, মাকে বাঁচাতে পারতো, তার ভবিষ্যতের কথা ভেবেই যে মা কীভাবে বাঁচবে, এই জন্য লার্নেড কোর্ট 2 লক্ষ টাকা কম্পেনসেশন গ্র্যান্ট করেছেন। আর আসামিদের যাবজ্জীবন সাজা দিয়েছেন টিল ডেথ এবং 5,000 টাকা জরিমানা। স্যার, মোটিভটা কী ছিল এনাকে খুন করার? খুন করার মোটিভটা ছিল কিছু টাকা পয়সা নিয়ে সামান্য গণ্ডগোল হয়েছে। টাকা পয়সা দিতে পারেনি বলে সামান্য টাকা পয়সার জন্য একটা তাজা প্রাণ চলে গেল, ইয়াং ছেলে চলে গেল। এরা কি পূর্ব পরিচিত ছিল না? পুরো পরিচিত ছিল, প্রত্যেকেই পুরো পরিচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি নেতৃত্বের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। চাঞ্চল্য সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের ভাটা গ্রামের 193 নম্বর বুথে। সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের ভাটা গ্রামের 193 নম্বর বুথে গতকাল রাত্রে আনুমানিক 10টা নাগাদ বিজেপি নেতা সুরজ মাঝির বাড়িতে এবং রূপকুমার কোরের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। আনুমানিক 8 জন দুষ্কৃতী সশস্ত্রভাবে হামলা চালায় বলে অভিযোগ। সুরজ মাঝির বাড়ির লোহার গেট ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। আগের বারে মেরেছিল, কেস করা ছিল, কেস চলছে, কেস তুলতে বলছে, কেস না তুললে মারবে হুমকি দিয়ে গেছে। বন্দুক ফন্দুক দেখে ঘর ঘর ভেঙে ঢুকে এরা হুমকি দিয়ে গেছে, নাকি কেস তুলতে হবে আজকের মধ্যে, টাকাও দিতে হবে কিছু, আর নালে মার্ডার করে দেবে, ফাঁকে বেরোতে দেবে না, কাজে বেরোতে দেবে না, পঞ্চায়েত কলেজ। আজকে আমরা এসেছিলাম, সুরজ মাঝি আমাদের বহু পুরানো কর্মী, বারংবার সন্তোষপুর অঞ্চলের এই ভাটা গ্রামে বিজেপি করার অপরাধে বারংবার এই ব্যক্তির ওপরে আক্রমণ। ভোট আসছে, যতবার ভোট এসেছে ততবার এই সুরজ ভাইয়ের পরিবার একটা গরিব পরিবার, তার পরিবারে আপনারা তো দেখলেন যে তার বাড়ির গেট ফেট সব ভেঙেছে। এর আগের বারে এসেছিল, তার অ্যাসবেস্টার দরজা ভেঙে বিভিন্নভাবে অত্যাচার করেছিল, মাথা মাথা ফাটিয়ে দিয়েছিল, সুরজের ভাইয়ের বিরাটভাবে রক্তাক্ত করেছিল। সেই বিষয়ে তারা কেস করেছিল, থানায় অভিযোগ করেছিল, এটাই তাদের অপরাধ। আর এই অপরাধের জন্যে এই সুরজ ভাইয়ের বাড়িতে গতকাল রাত্রিরে এসে ভাঙচুর করেছে এবং হুমকি দিয়েছে আজকে নাকি রাত্রি সকাল 9টায় আসবে। তাই আমি 9টার আগেই চলে এসেছি, দেখতে চাই যে তৃণমূলের কোন নেতা আছে যে এই সুরজকে টাকার হুমকি দিচ্ছে, টাকা না দিলে নাকি আবার ভাঙচুর করবে। আমরাও দেখবো, আমরা যদি মরতে হয় মরবো, তবু আমরা বিজেপি কর্মীদের পাশে ছিলাম, আছি, থাকবো। আরবারে মেরেছিল বলে আমার ছেলে কেস করেছিল বলে সেইটা নিয়ে ওদের কেস চলছে। আজকে মনে হয় ডেট আছে, টাকার জন্য এসেছিল, ওদের টাকা দিতে হবে, নালে কেস তুলে নে, নালে টাকা দে।
নাহলে এক্ষুনি মার্ডার করে দেবো। দিনের বেলা বেরোতে দেবো না, এখানে লোক বসে রাখবো, কলে জল খেতে দেবো না, বেরোতে দেবো না, দোকানপত্র কোথাও যেতে দেবো না, ছেলে দেওয়ারও মারবো, তোমাকেও মারবো। আমাকে যাচ্ছে তাইভাবে খিস্তি খেলা করছে। আমার নাম শোভা মাঝি। ওই তো রাত্রিবেলা এসে বলে কিনা যে আমাদের কেস তুলতে হবে, নাহলে টাকা দাও। সকালে না 9টার মধ্যে টাকা দিলে সকালবেলা আবার আসবো, এসে আবার ঝামেলা করবো, নাহলে ফের রাত্রি এসে ঝামেলা করবো। তোমাদের কে কোন বাবা আছে, নেতা আছে, সব তাদের ঘরে ডাক, কি করে খালি দেখবো। আমাদের ভাটা এটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। শপথ গ্রহণের মঞ্চে আবেগাশ্রু নবনির্বাচিত পুরপ্রধানের। এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা চুঁচুড়া আদালতে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।